18 মাসের মধ্যে নির্বাচন বললেন সেনাপ্রধান। সরকারের সিদ্ধান্ত কিনা প্রশ্ন বিশ্লেষকদের। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, রাতে বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্যের আশা, ডক্টর ইউনূসের পক্ষেই সমাধান সম্ভব। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের হামলা, তরুণ সেনা কর্মকর্তা তানজিমের মৃত্যু। শিল্পাঞ্চলে কমছেই না শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, কাজে যোগ দেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র হয়ে ওঠে শেখ তন্ময়, অত্যাচার নির্যাতনে মুখ খোলার সাহস পেত না কেউই। যে কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন জেনারেল ওয়াকার। রিপোর্ট দুলি মল্লিকের। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য ধরতে বলেন দেশের মানুষকে। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিরল সাক্ষাৎকারে আরও একবার দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ওয়াকারুজ্জামান। বললেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এ সময় পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার কথা জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জেনারেল ওয়াকার। জানান, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন উল্লেখ করে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির উপর জোর দেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বারবারই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় এসেছে, জড়িয়েছে রাজনীতিতে। তবে জেনারেল ওয়াকারুজ্জামান কোনোভাবেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষে নন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রয়টার্সকে দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা, তবে ভিন্নমত প্রকাশ করছেন বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারের পাশে থাকার অঙ্গীকার করে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের আশা প্রকাশ করেন সেনাপ্রধান। তার এই বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিএনপি নেতারা। 25 সালের মধ্যে একটা নির্বাচন হবে বলে আমি মনে করি। ওনার কথা হিসাবে উনি সর্বশেষ বলতে 18 মাস আগে হতে পারে। এই ব্যাপারে আমার মনে হয় যে খুব একটা বেশি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলে
18 মাস থেকে 12 মাসও হতে পারে, 14 মাসও হতে পারে। তবে এই বক্তব্য সরকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। সরকারের দিক থেকে এ পর্যন্ত বলা হয়েছে আগে সংস্কার করা হবে, তারপর আমরা নির্বাচন করব, কিন্তু সেনাপ্রধান একটা স্পেসিফিক টাইম ডিউরেশন বলে দিচ্ছেন। যদি সরকারের দিক থেকে বলা হয় দ্যাটস ফাইন, যে সরকারের সাথে উনি আলোচনা করে বলেছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। না হলে কিন্তু সেনাবাহিনীর সাথে তাদের একটা দূরত্ব বা মতপার্থক্য বা দ্বিমত, এবং ওনার কথা শুনে মনে হচ্ছে যে 1.5 বছর পর্যন্ত উনি আসলে সরকারের সাথে খুব স্ট্রংলি থাকবেন। ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি রূপরেখাও উঠে আসে। উনি অবশ্য নিজে যেটা উল্লেখ করেছেন সেটা ঠিক, যে যেসব সেনাবাহিনীর সদস্য এখানে কোনো রকম অপরাধের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা, এটাই নেওয়া যেতে পারে। আর অন্যটা উনি বলেছেন আসলে ব্যালেন্স অফ পাওয়ারের জন্য। সামরিক বাহিনীর লোকজন রাজনৈতিক নেতৃত্ব, সরকারের নেতৃবৃন্দের কথা মতো অনেক জায়গায় অনেক ক্ষতি করে ফেলেছে তারা, কিন্তু যখন রাজনীতি মুক্ত হবে তখন সরকারে যাই থাকবেন না কেন, তারা যদি কোনো কিছু করতে বলেন, ইললিগাল কিছু করতে বলেন, তারা তখন করবে না। 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ রাত 9:30টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধান উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছান স্থানীয় সময় রাত 10:16। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স DM সালাউদ্দিন মাহমুদ। পরে বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগেই বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9:30টার দিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা। এর আগে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলনে নতুন প্রজন্মের জন্য বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়তে 4 দফা প্রস্তাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রিপোর্ট দুলি মল্লিকের। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নতুন প্রজন্মের কথা বলতে গিয়ে বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনের কথা তুলে ধরেন। A remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom. বলেন, প্রায় 1 দশক আগে এজেন্ডা 2030 গ্রহণ করা হলেও অনেক দেশে অর্থনৈতিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য বিদ্যমান রয়েছে। Poverty and hunger persist, yet we focus more on output than outcome. এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্ব গড়ে তুলতে সংঘাত ত্যাগ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর জোর দেন। Sow the seed for a shared global undertaking. বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আয় বৈষম্য দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুপাক্ষিক ব্যবস্থা জরুরি বলে জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ উন্নয়নশীল দেশগুলোর নানা সমস্যা সমাধানে উন্নত ও ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তুলে ধরেন 4 দফা প্রস্তাব। অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে।
যোগ দেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলকেই ঝুঁকির মুখে ফেলেছে। এছাড়া সাইডলাইনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা রিচার্ড ভার্মার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটা মনে করছেন কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গারা। আর সুশীল সমাজ বলছে, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব রোহিঙ্গা সমস্যা সমাধান করা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে বসবাসরত রোহিঙ্গা সহ 12 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে নানা সময়ে কূটনৈতিক তৎপরতা এবং একাধিকবার প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক হলেও দীর্ঘ 8 বছরেও তা আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয় এবং রোহিঙ্গারা। পুরো রোহিঙ্গা জাতি বিশ্বাস করে ডক্টর ইউনূস স্যার রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা পজিটিভ সলিউশন আনতে পারে। মোহাম্মদ ইউনূসরে সুদর রোহিঙ্গার ইস্যু তুলি দেরিবেল্লা বলি দিফেরাই দিয়ান বেশা বেশি ইস্যু করিয়া আর প্রায় 7 বছর মোলা অনরা দেশত মাদা আছি অনরা বেশা বেশি হোস্টিং করি দর। ডক্টর ইউনূসের এ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুশীল সমাজের নেতারা মনে করেন, রোহিঙ্গারা শুধু কক্সবাজার নয়, জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, কারণ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে অনতিবিলম্বে রোহিঙ্গাগুলো যেন মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, এই প্রত্যাশা আমরা করি। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি, সেই দাবিটা উনি বহির্বিশ্বে অর্থাৎ এটি জাতিসংঘের যে সর্বোচ্চ ফোরাম সেখানে তিনি তুলে ধরবেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ময়নাতদন্ত শেষে তানজিম সারোয়ারের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইল ও কক্সবাজার প্রতিনিধির সহায়তায় মাহিলা ইসলামের রিপোর্ট। সোনার টুকরা আমার ছেলে কোনোদিন নেগেটিভ কথা বলা জানে নাই। দুর্বৃত্তদের অভয়ারণ্য কক্সবাজারের চকরিয়ায় সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। নির্মমভাবে খুন হন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। আমার শরীরের সবসময় ছিল পজিটিভ, যে যা বলতো ঠিক আছে জি। চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ধরে ফেলেন এক ডাকাত। সে সময় ডাকাত সেনাদের ধস্তাধস্তিও হয়, তবে ডাকাতদের আঘাতে ঘটনাস্থলেই মারাত্মক জখম হন চৌকস এই সেনা কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে 3 ডাকাত আটক হলেও বিনিময়ে প্রাণ দিতে হল তরুণ এই কর্মকর্তাকে। তানজিম সারোয়ারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে। একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনেরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন।
গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। গত 1.5 মাস ধরে অর্ধশতাধিক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন বিভিন্ন দাবিতে। কম বেতন, চাকুরিচ্যুতির ঘটনা, হাজিরা বোনাস না দেয়া সহ শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের কারণে কমছে না আন্দোলন। শ্রমিক সংগঠনগুলো এমন দাবি করলেও মালিকপক্ষ বলছে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে। গাজীপুর ও সাভার প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গাজীপুর শিল্পাঞ্চলে 1120টি পোশাক কারখানায় কাজ করেন প্রায় 17 লাখ শ্রমিক। বেতন ভাতা বৃদ্ধি, নারী পুরুষের বৈষম্য বিলোপ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন 13টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। ছুটির টাকা দেয় কিস্তি, বিরিয়ানির টাকা দেয় কিস্তি, প্যাকেটের টাকা দেয় কিস্তি, এই কিস্তি এই সব কিস্তি মিষ্টি কিছু থাকবে না। পুরুষ মানুষের চাকরি হয় না, মহিলা মানুষ খালি নিয়োগ দেয়, পুরুষ মানুষ নিয়োগ দেয় না। তার দিতে তোমার পরিচয় আছে, স্টাফের টাকা ডাকতে ওর চাকরি হইতেছে, কিন্তু আমি যে কাজ জানি আমার চাকরি হয় না। শ্রমিক সংগঠনগুলো বলছে সরকার পরিবর্তনের সাথে সাথে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলছে অস্থিরতা। পাশাপাশি স্বল্প বেতন ভাতা, নারী এবং পুরুষ শ্রমিকের বৈষম্য সহ আরও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই আন্দোলনের সৃষ্টি। বকেয়া বেতনের দাবিতে অসংখ্য কারখানাগুলোতে আন্দোলন সংগ্রাম হচ্ছে। সেটা হচ্ছে আপনি শুধু পোশাক শিল্প না, এখানে ওষুধ ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরি আছে। শিল্প মালিকরা বলছেন গার্মেন্টস শিল্পের অস্থিরতা থামছে না দেশ বিদেশি চক্রের ইন্ধন। এই শিল্পকে সামনে রেখে ফায়দা লুটতে চাইছে বিশেষ কোনো রাজনৈতিক শক্তি এবং বিদেশি সুযোগ সন্ধানীরা। সরকার বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী তারা অবশ্যই আরও স্ট্রিক্টলি কাজ করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে যারা শিল্পকে ধ্বংস করার জন্য অপপ্রয়াস করছে। গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে কেউ জড়িত আছে কিনা তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এইটা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, যেহেতু এটা তাদের বেসিক কাজ, ওনারা এটা নিয়ে কাজ করছে। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলে শুরু হয় উৎপাদনের কাজ। তবে পরে আবারও কর্মবিরতিতে গেলে 9 পোশাক কারখানায় ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এর বাইরে আগে থেকেই বন্ধ রয়েছে 46টি কারখানা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গার্মেন্টস শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। কাল থেকে কাজে যোগ না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য দেশ বিদেশ থেকে নানা চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে বৈঠক করেন সরকারের 4 উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতারা। বৈঠক শেষে দাবির দফাগুলো পড়ে শোনান শ্রম সচিব। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যৌক্তিক সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। দেশের গার্মেন্টস শিল্প নিয়ে অনেকদিন ধরেই চক্রান্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের গার্মেন্টস অর্ডার বাইরে চলে গেলে ক্ষতিগ্রস্ত হবেন মালিক শ্রমিকরা। উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না পুরো বাংলাদেশ এটার উপরে নির্ভরশীল। সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কোনো বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কারদের জন্যই কাম্য না। দেশের সার্বিক পরিস্থিতি সহ শ্রমিকদের অধিকার নিয়ে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় দুর্নীতি দমন কমিশন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ে বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকের পর হস্তান্তর। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
অর্থনৈতিক সংস্কারে সম্পদ প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আইএমএফ প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এ খাতের সংস্কারে কারিগরি সহযোগিতাও চাওয়া হয়েছে। আমরা চেয়েছি আমাদের যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কী সাহায্য দেখবে সেটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, তাদের কী লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 13-14 বছরে ক্ষমতা অপব্যবহার করে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি জানায়, HBM ইকবাল 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। রাজধানীর গুলশানে 2টি হোটেলের মালিক হওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা। এছাড়া জনশক্তি রপ্তানিকারক সংগঠনের সদস্য সহ অসংখ্য প্রতিষ্ঠানেরও মালিক তিনি। দুদক বলছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে HBM ইকবাল বিপুল অর্থের মালিক হয়েছেন। এদিকে হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে দক্ষিণ কোরিয়া। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এ সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে রাজধানীতে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তাজুল ইসলাম। বলেন, যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এছাড়া হাসপাতাল পরিদর্শন শেষে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের। 1971 সালে মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে, এরা মান্থলি যে সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে, একই সুযোগ সুবিধা এনাদেরকে 24 সালের মুক্তিযোদ্ধাদেরকে কেন দেওয়া হবে না? তো সুতরাং এটা মৃত্যুর সংখ্যার উপর রুল হিয়ারিং হবে, এরপরে হয়তো কোর্ট ডিসাইড করবে আপন অল হিয়ারিং সার্কামস্টেন্স।
হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নামে একজন নিহতের ঘটনায় গ্রেপ্তার সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার এই মামলায় মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খান ও শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, 2 পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আনিসুল হক সাহেব, তারপরে সালমান এফ রহমান, তারপরে হলো আপনার ওই যে শাহজাহান খান, সাদেক খান, চৌধুরী আবদুল্লাহ মামুন, তারা সবারই যে সোনের দেখেছিল সবগুলি সোনেরেস্টের আবেদন মঞ্জুর করেছে। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং বিজ্ঞ আদালতে বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পরবর্তীতে উনি এই সকল মামলাগুলিতে সোনেরেস দেখিয়েছেন। আদালতে তাদের হাজির করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিশ্বব্যাংকের 2 সদস্যের প্রতিনিধি দলের সাথে দুদকের বৈঠকে এই সহায়তা চাওয়া হয়। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে যান বিশ্বব্যাংকের লিড ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোনস মেরি এবং ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেন তারা। পরে এই বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ আছে বলেও জানান তিনি। তারা কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারেন সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে। আমাদের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয় বলেও মন্তব্য তার। অর্থ পাচার হয়ে থাকে সেসব দেশ থেকে দালিলিক প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিলেন দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনে এতদিন মুখ খোলার সাহস পাননি কেউই। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2 বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলে, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুভূয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মোংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনা মানুষ যেমন মুক্ত হয়েছে,
বাগেরহাট মানুষ মুক্ত হয়েছে এবং এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ৭২ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাঙ্গামাটিতেও জনজীবন অনেকটা স্বাভাবিক। সকাল থেকেই চলছে দূরপাল্লার যানবাহন। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সকাল থেকে 112টি পিকআপ ও জিপ এবং 23টি সিএনজি অটো দিয়ে পর্যটকদের আনা হয় খাগড়াছড়ি সদরে। এছাড়া শতাধিক মোটরসাইকেলও সাজেক ছাড়েন পর্যটকরা। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরছে। এদিকে সহিংসতার 4 দিন পর রাঙ্গামাটিতেও জনজীবন স্বাভাবিক হচ্ছে। রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি। পরে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়। বিজিবি জানায় সকাল 11:30টার দিকে উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্য জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে বিকেলে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে জানান 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সাকিবের বিরুদ্ধে মিলেছে শেয়ার কারসাজির প্রমাণ, 50 লাখ টাকা জরিমানা। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। এ যেন মগের মুল্লুক। মোংলা পৌর শহরের ভেতরের ব্যস্ততম সড়কের যান চলাচল আটকে চলছে মাছের ব্যবসা। এতে চরম দুর্ভোগে যানবাহন চালক ও সাধারণ মানুষ। এছাড়া মাছের পানি পড়ে নষ্ট হচ্ছে সড়কও। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোংলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক তাজমহল রোডের চিত্র এটি। দেখে মনে হবে গ্রামের হাটবাজার। ট্রাক, ভ্যান, অটো ভটভটি রেখে সড়কের দুপাশ আটকে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে মাছ কেনা বেচা। এছাড়া আরও কয়েকটি স্থানে একই কায়দায় সড়ক আটকে বিক্রি হয় মাছের দেয়া বরফ। বছরের পর বছর চলছে এ অবস্থা, কারো কোনো মাথা ব্যথা নেই। দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছি। দাম বাজাইয়া মানুষ অ্যাক্সিডেন্ট করাইতেছে। আড়ত থাকে, এই জন্য এই রোডটা মানুষ, সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। বিষয়টি জানে স্থানীয় প্রশাসনও। তারা জানান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়ার পরও সমস্যার সমাধান হচ্ছে না। তাই মাছ ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পৌরসভার মধ্যে পৌরসভার ডেডিকেটেড কোনো জায়গা নাই। সেক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হলে কি ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, আমরা সমাজের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে এটা নির্ধারণ করতে হবে। দ্রুত সময়ে মাছের বাজার শহরের বাইরে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। এজন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করেন সাকিব। পাশাপাশি শেয়ার কারসাজির কারণে আবুল খায়ের হিরু, ইশাল কমিউনিকেশনস লিমিটেড, মোনার্ক মার্ট, আবুল কালাম মাতবর, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজ এবং জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের জান্তা বিরোধী রাজনৈতিক দল এবং বিদ্রোহী সংগঠনগুলোকে দিল্লির একটি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই প্রথম কোনো দেশের বিরোধী পক্ষকে এ ধরনের আমন্ত্রণ পাঠালো দিল্লি।
আগামী নভেম্বরে কনস্টিটিউশনালিজম অ্যান্ড ফেডারেলিজম শিরোনামের এই সম্মেলনে জান্তা বিরোধী রাজনৈতিক দলের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ছাড়াও চীন, রাখাইন এবং কাচিন রাজ্যের প্রধান বিদ্রোহী গোষ্ঠী আমন্ত্রণ পেয়েছে। এই 3 রাজ্যের সাথেই ভারতের সীমান্ত রয়েছে। সম্মেলনটির আয়োজক ভারতের সরকারি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী জান্তা বিরোধী আন্দোলনকারীদের অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিচ্ছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। সোমবার ও মঙ্গলবার অন্তত 7 আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলানো হয়। এছাড়া 2021 সালে জান্তা বিরোধী আন্দোলন থেকে গ্রেফতার হওয়া আরও 120 জনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি উঠেছে। লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিরামহীন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 558 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে অন্তত 50 জন শিশু। এছাড়া আহত প্রায় 2000। এদিকে হামলার জেরে লেবাননের কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। বাস্তুচ্যুত মানুষদের বিভিন্ন স্কুলে আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। এদিকে সোমবারের নজিরবিহীন হামলার পরও থেমে নেই ইসরায়েলের হামলা। রাতভর দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন শহরে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরায়েলের ভিতর তাদের বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়ে হিজবুল্লাহ। এদিকে লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অধিবেশনে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। দ্রুত সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। এতে অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে বলে উদ্বেগ জানায় ক্রেমলিন। এবার খেলার সংবাদ। ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-20 ম্যাচের দিন গোয়ালিয়রে বন্ধ ডেকেছে হিন্দু মহাসভা। একই সঙ্গে কানপুরে দ্বিতীয় টেস্টের সময়ও নানা কর্মসূচি দিয়েছে সংগঠনটি। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে আর 2 দিন বাকি। আর গোয়ালিয়রে টি-20 সিরিজের প্রথম ম্যাচ 6 অক্টোবর। এই 2টি ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। ম্যাচ যত ঘনিয়ে আসছে কানপুরে তত ঝামেলা বাড়াচ্ছে সংগঠনটি। আর গোয়ালিয়রে তো ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। তবে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে ভারতের পুলিশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নারী টি-20 বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানান অন্তত একটি ম্যাচ জিততে চান তারা। 2014 সালে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারানোর পর 4টি টি-20 বিশ্বকাপে খেললেও একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের নারীরা। তারপরও দল নিয়ে আশাবাদী জ্যোতি। টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস চান অধিনায়ক। একই সঙ্গে তার মূল ভরসার জায়গায় স্পিন বোলিং। সবাই নিজ নিজ জায়গা থেকে শতভাগ দিতে পারলে এবার জয় পাওয়ার আশা জ্যোতির। এদিকে নারী টি-20 বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। গানের টাইটেল হোয়াট এভার ইট টেক্স। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই থিম সং। তবে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও আইসিসির থিম সংয়ে স্থান পায়নি বাংলাদেশের ঐতিহ্য। পারভেজ খোকনের রিপোর্ট। আসন্ন নবম নারী টি-20 বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে খেলা হলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে কলমে থাকছে বাংলাদেশই। তবে থিম সঙ্গে দেখা মেলেনি বাংলাদেশের ঐতিহ্যে। এবারের বিশ্বকাপের থিম সঙের নাম হোয়াট এভার ইট টেক্স। গানটি লিখেছেন মিকি ম্যাককেলারি আর কণ্ঠ দিয়েছে পপ গ্রুপ উইশ। 1 মিনিট 40 সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি, যেখানে মেয়েদের টি-20 কিছু দৃশ্য দেখানো হয়েছে। এর আগে 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের থিম সং 4 ছক্কা হই হই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেখানে ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দৃশ্য।
আইসিসির অফিসিয়াল ফেসবুক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে, যেখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য রয়েছে। তবে প্রাধান্য পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচের অংশ। 3 অক্টোবর শারজায় স্কটল্যান্ড বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি ঢাকা থেকে হারানোর পথে থাকা কাকদের কথা জানিয়ে। একসময় শহরের আনাচে কানাচে অবাধ বিচরণ ছিল কাকের, এদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন আর আগের মতো চোখে পড়ে না কালো এই পাখিটি। বিশেষজ্ঞরা বলছেন, বাসস্থান ও খাদ্যের সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং মোবাইল টাওয়ারের মতো প্রযুক্তিগত স্থাপনার আধিক্যের কারণে কাক সহ অনেক প্রাণী ঢাকা শহর থেকে বিলুপ্তির দিকে যাচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। মোরগের ডাকে গায়ের মানুষের ঘুম ভাঙে, আর ঢাকাবাসীর ঘুম ভাঙায় কাক। ঢাকা কাকেরই শহর। কাক ছাড়া ঢাকার কথা যেন চিন্তাই করা যায় না। কাক ছাড়া ঢাকা যে শূন্য লাগে তা বুঝি আজ অনেকেই টের পেতে শুরু করেছেন। তবে এখন ধানমন্ডি লেক, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এদের দেখা মিললেও সংখ্যায় অনেক কম। সকাল দুপুর রাতে কাকটা আসলেই দেখা যাচ্ছে না। অনেক কাক ছিল, এখন কিন্তু যে আমরা সকালে ঢাকা হাঁটি আসছি, এখন দেখতেছেন আপনি একটা কাকও না, একটা কাকের শব্দ কিন্তু নেই, কমে গেছে। যেখানে ময়লা আবর্জনা একটা ইঁদুর যদি মারা যায়, তাহলে ওই কাক ওইটাকে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের পরিবেশটা কিন্তু সুন্দর থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, কাক কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাসস্থান ও খাদ্যের সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং মোবাইল টাওয়ারের মতো প্রযুক্তিগত স্থাপনার আধিক্য। কাক কমে যাওয়ার পিছনে যেটা প্রধান কারণ বলে আমি মনে করি, সেটা হলো যে দেশীয় গাছ ছড়িয়ে ছিটিয়ে সমান্তরালভাবে ডালগুলো থাকে, ওইসব গাছে এরা সাধারণত বাসা করে। তো এই গাছগুলোর সংখ্যাও যেমন কমে গেছে, খাবারের সংখ্যাটা ব্যাপকভাবে কমে গেছে। খাবারের যদি অভাব হয় তাহলে হয় কি, প্রাণের বংশবৃদ্ধিটা কিন্তু কমে যায়। কাক কমে যাওয়ার কারণে বাস্তুতন্ত্রে বড় ধরনের প্রভাব পড়বে বলেও জানান বিশেষজ্ঞরা। যেখানে সেখানে ময়লা পড়ে পচে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াবে নানা রোগ জীবাণু। মরা পচা যত দুর্গন্ধ ছড়াবে, মানব সমাজে অনেক রোগ ব্যাধি ছড়াতে পারে এবং সেগুলো পানি দিয়ে মিশিয়ে পানি দূষিত হতে পারে। তা কাক যেহেতু ওগুলো বেশিরভাগই পেলেই খেয়ে ফেলে, সুতরাং কাক আমাদের অনেক রোগ জীবাণু থেকেও রক্ষা করে। প্রকৃতির ঝাড়ুদার খ্যাত এই পাখি বিলুপ্ত হলে ঢাকার মতো জনবহুল নগরে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ডেকে আনবে বলেও মনে করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 18 মাসের মধ্যে নির্বাচন বললেন সেনাপ্রধান, সরকারের সিদ্ধান্ত কিনা প্রশ্ন বিশ্লেষকদের। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, রাতে বাইডেনের সঙ্গে বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্যের আশা, ডক্টর ইউনূসের পক্ষেই সমাধান সম্ভব। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের হামলা, তরুণ সেনা কর্মকর্তা তানজিমের মৃত্যু। শিল্পাঞ্চলে কমছেই না শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, কাজে যোগ দেওয়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।